দেবু বুলবুলের কলম। আজকের গল্প ছত্তিশগড়ের লাল কচু। রচনা ও ভাষ্যপাঠ দেবু ভট্টাচার্য। এবার বলি আমার জীবনের এক অত্যাশ্চর্য ঘটনা। আমার নাম রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য। আমি অকৃতদার এবং একটি সরকারি অফিসে চাকরি করি, ঝাড়খণ্ডের জামশেদপুরে। আজকাল নিয়ম হয়েছে সরকারি অফিসের চাকুরিদের নির্বাচনের সময় একটা ভালো মতো দায়িত্ব নিতে হবে, যেন তাদের কোনো কাজই থাকে না। এই তো এইবার লোকসভা নির্বাচনের সময় আমাকে নির্বাচনের প্রিসাইডিং অফিসার করা হলো ছত্তিশগড়ের এক অখ্যাত জায়গায়, যেটা কিনা আদিবাসী অধ্যুষিত এবং মাওবাদী অধ্যুষিত বলেও শুনেছি। আমাকে টাটানগর থেকে ট্রেনে করে যেতে হলো রায়পুর। রায়পুরে আমাকে নেবার জন্যে সরকারি লোক এসেছিল। সেখান থেকে তারা গাড়ি করে নিয়ে গেল গড়িয়াবান্ধা বলে একটি আদা শহর অঞ্চলে, এবং সেখানকার সরকারি গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা হলো। পরের দিন ওখানে নির্বাচন কার্যালয় থেকে ভোটিং মেশিন অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হলো। আমার সাথে আরেকজন নির্বাচনী সহায়ক শ্রী রাজারাম ত্রিবেদীকে দেওয়া হলো। তার বাড়ি রায়পুরের কাছেই। আমার নির্বাচনী কার্যালয় ছিল বারান্টা বলে একটি আদিবাসী গ্রামে। সেখানে যাওয়ার কোনো ভালো রাস্তা নেই, তাই গড়িয়াবান্ধা থেকে আমাদের হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো সেখানে, এবং আমাদের সাথে থাকলো 3 জন আধা সামরিক বাহিনীর লোক। সেই গ্রামে কোনো থাকার জায়গা নেই, তাই আধা সামরিক বাহিনীর লোকেরা একটি তাঁবু খাটালো এবং তাতে 2টি ফোল্ডিং খাট ও মশারির ব্যবস্থাও করলো। সেখানে আমরা বেশ ভয়ে ভয়ে রাত্রিটা কাটালাম কোনো রকমে, কারণ জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে বলেই শুনেছি। পরের দিন মানে নির্বাচনের দিন একটি খাপড়ার ঘরে আমরা নির্বাচন পদ্ধতি শুরু করার ব্যবস্থা করলাম। শুনলাম সেটি নাকি একটি স্কুল। বেশিরভাগ লোকই ভোট কাকে বলে জানে না, তবু যারা ভোট দিতে এসেছিল একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। তারা বেশিরভাগই অতি বৃদ্ধ, কারণ ভোটার আইডি কার্ডে দেখলাম তাদের বেশিরভাগেরই বয়স 90-এর কাছে বা 90 পেরোনো। সেই দিন ওই গ্রাম থেকে আমাদের জন্য খাবার এনে দিল। খাবার মানে লাল চালের ভাত এবং কচু জাতীয় একটি তরকারি। তরকারিটার রং লাল, কেমন যেন লালচে লালচে। আমি জিজ্ঞাসা করাতে বলল যে এ यहाँ का एक किस्म का लाल अरबी है, आप खा के तो देखिए, बहुत अच्छी चीज है। আমাদের খিদেও খুব পেয়েছিল, তাই খেয়ে নিলাম। খাবার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমাদের এনার্জি লেভেল বেড়ে গেল। রাত্রিরেও আমরা জোয়ারের আটার রুটি ও ওই তরকারি খেলাম। পরের দিন আমার কি মনে হলো, ভাবলাম যে এই লাল কচু কিছুটা বাড়িতে নিয়ে যাব। দেখলাম ওখানে একটা হাটের মতো বসেছে, আর সেখানে প্রচুর লাল কচু বিক্রি হচ্ছে। আমি ওখান থেকে কিলো 5 লাল কচু কিনে নিলাম। এরপর আমরা সেখান থেকে হেলিকপ্টার করে ফেরত আসলাম গড়িয়াবান্ধা। নির্বাচনী প্রক্রিয়ার বাকি কাজ ও শেষ করলাম বেশ উৎসাহের সাথে, যেমন ইভিএম মেশিন এবং কিছু কাগজপত্র জমা দেওয়া ইত্যাদি। তারপরে গাড়ি করে রায়পুর ও সেখান থেকে ট্রেনে করে টাটানগর ফিরলাম। টাটানগরের সাকচির কোয়ার্টারে আমার সাথে থাকতো একটি বিহারি যুবক, রাম লক্ষণ তার নাম, কিন্তু আমি রামু বলেই ডাকতাম। সে ঘরের বিভিন্ন কাজ ও বাজার হাট সবই করত। রামু লাল কচু দেখে রীতিমতো বিস্মিত এবং রান্না করতেও রীতিমতো ভয় পাচ্ছিল।
সে ওগুলো রান্নাঘরের একটি ঝুড়িতে রেখে দিল। পরের দিন আমি রান্নাঘরে ওকে রান্না করার জন্যে যখন বলতে গেলাম, তখন দেখলাম একটি টিকটিকি ওই কচু খাচ্ছে। আমি হুসুস করে তাড়ানোতে ওটা পালিয়ে গেল, কিন্তু আমি অবাক হয়ে ভাবছি, টিকটিকি তো মাংসাশী প্রাণী, পোকামাকড় খায়, তার তো কচু খাবার কথাই নয়। তারপর দুদিন পর রামুকে অনেক কষ্টে রাজি করানো গেল ওই কচু রান্না করতে। আমাদের দুজনের আর কতটুকুই বা লাগবে, 4-5টাতেই হয়ে যায়। জোর করে করালেও রামু ওই কচুর তরকারি খেয়ে খুব খুশি। পরের দিন রামু ওই কচু রান্না করলো এবং আমরা আবার খেলাম। আশ্চর্যজনকভাবে দেখলাম অফিসে গিয়ে আমার কর্মক্ষমতা রীতিমতো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং আমার একটা পুরনো হাঁটুর ব্যথাও ছিল, যেটা গায়েব হয়ে গেছে। রামু আমাকে বলল, বাবু ये बहुत बढ़िया चीज है, पीछे में बगीचा में चाठो लगा देते हैं। এদিকে হয়েছে কি, টিকটিকিটাও রোজ কচু খাচ্ছে। আমার যেন মনে হলো ও সাইজেও কিছুটা বেড়েছে। মানে সাধারণত একটা টিকটিকি 6 ইঞ্চি মতো হয়, কিন্তু সেদিন দেখলাম ওটা 8-9 ইঞ্চি মতন হয়েছে। তারপরে আমি আর অত লক্ষ্য করিনি, রেগুলার রুটিনে চলেছি। 5-6 দিন পর রান্নাঘরে কি কারণে যেন গেছি, গিয়ে দেখলাম টিকটিকির মতো একটা প্রাণী প্রায় 14 ইঞ্চি লম্বা কচু খাচ্ছে। রামুর কাছে শুনলাম রান্নাঘরে এখন নাকি ইঁদুরের উৎপাতও একদম কম, তার কারণ সেই অদ্ভুত প্রাণীটি নাকি ইঁদুর ধরে ধরে খেয়ে নিচ্ছে। রামুকে বললাম একটি খাঁচা কিনে নিয়ে আয়। রামু পরদিন একটা বড় মতো খাঁচা কিনে নিয়ে এসে ওই বড় সাইজের টিকটিকিটাকে কোনো রকমে তাড়িয়ে তাড়িয়ে ওই খাঁচার মধ্যে ঢোকালো। এদিকে বাগানে যে কচুগুলি লাগানো হয়েছিল সেখানে অনেক পরিচর্যা সত্ত্বেও কোনো গাছ বেরোলো না। আমি বুঝলাম যে ছত্তিশগড়ের ওই বিশেষ জায়গাতেই শুধু এটা হয়, অন্য কোথাও হবে না। এদিকে হয়েছে কি, ওই প্রাণীটির এখন আর কচু খেয়ে খিদে মিটছে না। তখন রামুকে বললাম যে বাজার থেকে মুরগির ঠ্যাং, গলা, মাথা এইগুলি নিয়ে আয়, আর ওকে দিয়ে দেখতে যে ও খায় কিনা। ওমা, ও তো মহা আনন্দে সেগুলো খেলো, আর সাথে অল্প কচুও খেলো। এইরকম চলছিল, কিন্তু ওটা দেখছি আস্তে আস্তে লম্বায় বেড়ে 1.5 ফুটের বেশি হয়ে গেছে। একদিন হলো কি, রামু যখন খাবার দিচ্ছে তখন ও রামুর হাতটাকেই কামড়ে ধরল। সে এক রক্তারক্তি কাণ্ড। রামুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তখনই আমি মনে মনে স্থির করলাম যে ওটাকে এবার বিদায় করতে হবে, বাড়িতে রাখা বেশ বিপজ্জনক। রামু আমার কথায় সায় দিল। সে তো বেশ ভয় পেয়ে গেছে। আমার বাড়ি থেকে 2 বাড়ি পরেই প্রকাশ মজুমদার বলে এক ভদ্রলোক থাকেন। তিনি আমার বেশ বন্ধুর মতো। সন্ধ্যাবেলা প্রায়ই তার সাথে আড্ডা মারি। একদিন তাকে ডেকে পাঠালাম। তাকে বললাম, আপনার তো একটা বন্দুক ছিল, জানতাম, সেটা কি এখনো আছে না জমা দিয়ে দিয়েছেন? হ্যাঁ আছে বই কি, জমা দেব কেন, আমি তো রাইফেল ক্লাবের মেম্বারও বটে। এইবার উনাকে ডেকে আমি পুরো ঘটনাটা বললাম। ওটাকে গুলি করে মেরে ফেলতে আমার মন চাইছে না, বলতে পারেন কিছুটা মায়াও পড়ে গেছে। তাই ভাবছি ওকে ওই ছত্তিশগড়ের জঙ্গলেই রেখে দিয়ে আসি, এই যেখানে ওই লাল কচু খেয়ে ও বেঁচে থাকতে পারবে। আপনি কি আমার সঙ্গে যেতে পারবেন? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, তবে 5-6 দিন পরে, তার আগে আমি ছুটি পাবো না। আচ্ছা, বলছিলাম কি, ওই অদ্ভুত প্রাণীটিকে একবার দেখতে পারি? আমি দেখালাম। উনি মোবাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ছবি তুলে নিলেন। পরের দিন উনি আবার এলেন। ভট্টাচার্য বাবু,
আমি আপনার বাড়ির এই জন্তুটির পরিচয় জানতে পুরো ইন্টারনেট ঘেঁটে ফেলেছি, কিন্তু কিছুই পাইনি। তারপরে আমি ন্যাশনাল জুওলজিক্যাল সোসাইটিতে পাঠিয়েছিলাম এর ছবি পরিচয় জানতে। ওরা উত্তর দিয়েছে যে সঠিকভাবে জানে না, কিন্তু ছবি বা স্বভাব শুনে মনে হচ্ছে যে এটি একটি কুমির জাতীয় প্রাণীর বিবর্তন। এরপর আর দেরি না করে আমরা একটা ফার্স্ট ক্লাস কুপে রিজার্ভ করে ওই খাঁচাটার একটা কভার পরিয়ে চলে গেলাম রায়পুর। প্রকাশবাবুকে রাইফেলটা সাথে নিতে বলেছিলাম, কারণ ছাড়ার সময় ও যদি অ্যাটাক করে তাহলে আত্মরক্ষার জন্য দরকার হতে পারে। একটি গাড়ি ভাড়া করে গেলাম গড়িয়াবান্ধা। সেখান থেকে বারান্টা যাওয়ার জন্য হেলিকপ্টার জোগাড় করা তো সম্ভব নয়, তাই ওখানকার সরকারি অফিসের দুই ভদ্রলোককে অনেক অনুরোধ উপরোধ করে তাদের মোটর সাইকেলে করেই বারান্টা যাওয়ায় রাজি করানো গেল। আমরা তারপর বারান্টা গিয়ে একটু সন্ধে হতেই ওই প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দিলাম। ও অবশ্য কোনো অ্যাটাক করার চেষ্টা করলো না, জঙ্গলের ভেতরে চলে গেল। এরপর আমরা মোটর সাইকেল করে গড়িয়াবান্ধা ফিরে আসলাম ও সেখান থেকে গাড়ি ভাড়া করে রায়পুর চলে আসলাম। পরের দিন ট্রেনে করে টাটানগরের বাড়িতে ফিরে আসলাম। তারপর থেকে আর কোনো খবর পাইনি বা খবরের কাগজে ওই প্রাণীটির কোনো উল্লেখও পাইনি। এইখানেই আমার এই অত্যাশ্চর্য অভিজ্ঞতার কথা শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।